সাদাসিধা ফ্যামিলি ম্যান একজন টিচার। তার নামে অভিযোগ ওঠে স্টুডেন্টকে প্রেগনেন্ট করার। আর এই ব্যাপারটা যখন তার স্ত্রী জানতে পারে তখন সে নেমে পড়ে আসল সত্যি খুঁজতে, কিন্তু তার স্বামী তো বরাবরই বলতে থাকে সে নির্দোষ। তবে কি তাকে ফাঁসানো হয়েছে নাকি সত্যি সত্যি স্টুডেন্টের সাথে ছিল তার অবৈধ সম্পর্ক? তার স্ত্রী কি পারবে আসল সত্যিটা খুঁজে বের করতে? সেটাই দেখবো আজকের গল্প নষ্ট নীড়ে। চলুন তাহলে বেশি দেরি না করে মুভি এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। সিরিজটির শুরুতেই আমরা একটা মেয়েকে দেখতে পাই। মেয়েটির নাম ছিল গৌথুলি বসাক। সে হোস্টেলে থেকে পড়াশোনা করত। তবুও সে একদিন সন্দেহবশত নিজের প্রেগন্যান্সি টেস্ট করে এবং ফলাফল পজিটিভ পায়। এতে সে একদমই চমকে যায়। তারপর সে একজনকে কল করে, কিন্তু সেই লোকটি তার কল রিসিভ করে না। তাই গধূলি তাকে মেসেজ করে কলটি ধরার জন্য অনুরোধ করে। তবুও ওপাশ থেকে লোকটি কলটি রিসিভ করে না। এতে গধূলি মানসিকভাবে ভেঙে পড়ে এবং অনেক কান্না করে। এরপরে আমরা একটা সুখী দম্পতিকে দেখতে পারি। মেয়েটির নাম ছিল অপর্ণা আর ডাকনাম ছিল অপু। একসময় সে ক্লাসের টপ স্টুডেন্ট ছিল। তারপর সে ভালোবেসে ঋষভকে বিয়ে করেছে। তাদের 7 বছরের সংসার এবং তাদের 5 বছরের একটি ছোট্ট মেয়ে রয়েছে। মেয়েটির নাম মিঠি। অপু এখন সংসারের কাজের পাশাপাশি একটি কাপড়ের দোকান চালায় আর ঋষভ ছিল ফিলোসফি ভাগের প্রফেসর। কলেজে তার প্রচুর সুনাম রয়েছে। তার লাইফস্টাইল এবং ব্যবহারের জন্য সবাই খুব মুগ্ধ। এরপর আমাদের আবার গৌধুলিকে দেখানো হয়। সে তখন টেনশনে সিগারেট খাচ্ছিল। তারপর সে আবার লোকটিকে মেসেজ করে কল ধরতে বলে। তাই সে তখন বিরক্ত হয় গধূলিকে ব্লক করে দেয়। আর এতে গধূলি কান্নায় ভেঙে পড়ে। সেই দিন রাতে অপুকে নম্রতা ফোন করে। এই নম্রতা ছিল অপুর সবচেয়ে কাছের বন্ধু। এর ডাকনাম ছিল নিমু। নিমু একটা রিলেশনশিপে ছিল। তার বয়ফ্রেন্ডের নাম ছিল সৌম। এই রিলেশনে কোনো ঝগড়া হলে সে সেটা অপুর সাথে শেয়ার করত আর অপু সেটার সমাধান করে দিত। নিমু অপুর সংসারকে খুব ভালোভাবে সম্মান করত। পরের দিন সকালবেলা অপু ঋষভের জন্য চা বানিয়ে আনে আর ঋষভ অপুর জন্য কবিতা বলে। 7 বছর পরেও তাদের সংসারের ভালোবাসার কোনো কমতি ছিল না। এরপর অপু তার মেয়ে মিঠিকে ঘুম থেকে জাগিয়ে তোলে। তারপর সে দোকানে যাওয়ার জন্য রেডি হয় আর ঋষভ রেডি হয় কলেজে যাওয়ার জন্য। এরপর আমরা গধূলিকে দেখতে পারি। সে সারা রাত নিজে টেনশন কমাতে নানা রকম মাদক সেবন করছে। তারপর সে হঠাৎ কি মনে করে ফেসবুকে একটা মিটু পোস্ট করে। এই হ্যাশট্যাগ যুক্ত মিটু পোস্টের মাধ্যমে মানুষ রেপ কেস করত। গধূলি তার পোস্টে জানায়, আমি কলেজে প্রফেসর ঋষভের প্রেমে পড়েছিলাম। তারপর ঋষভ আমাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করে। এরপর আমি প্রেগনেন্ট হই, কিন্তু এখন আমি তার সাথে যোগাযোগ করতে চাইলে সে আমাকে ইগনোর করে। মুহূর্তে এই পোস্ট চারিদিকে ভাইরাল হয়ে যায়। কিন্তু ঋষভ এবং অপুর মধ্যে কেউই ফেসবুক চালাতো না, তাই তারা খবরটা পায় না। তবে অপুর দোকানের কাজের মেয়ে সুমি খবরটা পায়, কিন্তু সে সাহস করে বলতে পারে না। এদিকে পোস্টে পুরো শহরের মধ্যে হইচই বাজিয়ে দিয়েছে আর বিভিন্ন লোক সেই পোস্টের মধ্যে কলকাতা পুলিশকে মেনশন করে। এরপর গধূলি সুসাইড করারও চেষ্টা করে। আর এইদিকে অপুর সেই বান্ধবী নিমু এবং তার বয়ফ্রেন্ড সৌম একসাথে ব্রেকফাস্ট করছিল। তখন নিমুর কাছে সে মিটু পোস্টের নোটিফিকেশন আসে। সে তখন পোস্টটি দেখতেই চমকে যায় আর সে সৌমকে দেখায়। তারপর তারা দুজন এই বিষয়টি দেখে ঘাবড়ে যায়। ঋষভ তো এইসব ব্যাপারে কিছুই জানতো না, তাই সে ঠিকঠাক ভাবে ক্লাস নিচ্ছিল। হঠাৎ করে ঋষভের কলেজ বন্ধু প্রশান্ত তাকে ডাক দেয় আর জানায়, প্রিন্সিপাল স্যার তোমাকে এমার্জেন্সি ডাকছে। তাই ঋষভ স্টুডেন্টদেরকে পড়তে বলে প্রিন্সিপালের রুমে যায়। সেখানে গিয়ে সে পুলিশ অফিসারকে দেখতে পায়। পুলিশ অফিসার তাকে জানায়, আপনার এক ছাত্রী গৌথুলি বসাক সে আপনার নামে ফেসবুকে একটি মিটু পোস্ট করেছে। আপনি নাকি তার সাথে জোরপূর্বক সম্পর্ক করেছেন এবং এই জন্য সে আত্মহত্যারও চেষ্টা করছে। এইটা শুনে ঋষভ চমকে যায় এবং বাধ্য হয়ে পুলিশের সাথে থানায় যায়। এরপর প্রিন্সিপাল অপুকে ফোন করে এবং জানায় ঋষভকে থানায় নিয়ে গিয়েছে। অপু এটা শুনে অনেক বেশি অবাক হয় আর এর কারণ জানতে চায়, কিন্তু প্রিন্সিপাল অপুকে কারণটা বলতে লজ্জা পায়। ঠিক তখনই সুমি তাকে পোস্টটি দেখায়। অপু তো এটা দেখে আরো বেশি চমকে যায় আর তাড়াতাড়ি নিমুকে ফোন করে। তারপর অপু নিমু এবং সৌম্যকে নিয়ে থানায় আসে আর ঋষভের সাথে দেখা করে। তখন ঋষভ জানায়, আমি এইসবের কিচ্ছু জানি না, আমাকে ফাঁসানো হচ্ছে। হয়তো কারের পাপের দায়ভার আমার ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে আর এতদিনের অর্জন করা সম্মান তারা নষ্ট করে দিতে
চাচ্ছে। তখন অপু তাকে সাহস দেয় আর বলে সবকিছুই ঠিক হয়ে যাবে, তুমি টেনশন করো না। তারপর ঋষভ তাকে একটা ভালো উকিলের সাথে দেখা করতে বলে। আর এদিকে বাড়ির কাজের মেয়ে রুমকি মিঠিকে তার স্কুল থেকে বাড়ির দিকে নিয়ে আসে। রাস্তায় তাদের সাথে মিনুদির দেখা হয়। আসলে এই মিনুদি তাদের বাড়িতে রান্না বান্নার কাজ করত। মিনুদি তখন রুমকিকে বলে, আচ্ছা দাদার নাকি কাকে রেপ করেছে। রুমকি তখন বলে, দাদা কখনোই এমন করতে পারে না, আমি তাদের বাড়িতে 6 বছর ধরে রয়েছি, আমি তাকে চিনি। মিঠি তখন তাদের কথা মনোযোগ দিয়ে শুনছিল। এরপর মিঠি বাড়িতে আসে এবং তার মাকে ফোন করে। তারপর মিঠি কথায় কথায় তার মাকে জিজ্ঞেস করে, আচ্ছা মা, রেপ মানে কি? নিজের ছোট্ট মেয়ের মুখে রেপ শব্দ শুনে অপু পুরোই হতবাক হয়ে যায়। আর এইদিকে গোথুলির মিসক্যারেজ হয়ে যায়। এদিকে অপু শহরের একজন নামকরা উকিলের কাছে আসে। উকিল তখন জানতে চায় আপনার আগে বা পরে ঋষভ কি কোনো রিলেশনশিপে ছিল। অপু জানায় ও যখন কলেজে পড়তো তখন তার একটা রিলেশন ছিল এবং তারপর সে আমাকে ছাড়া আর কারোর সাথে রিলেশনে যায়নি। ও পড়াশোনায় অনেক ভালো ছিল, অনেক মেয়ে তার দিকে আকৃষ্ট হতো, কিন্তু ও কারোর সাথেই মিশতো না। এমনকি ও আমাদের ডিপার্টমেন্টেও কয়েকটি ক্লাস নিয়েছিল, আমাদের মাঝে মাঝে যোগাযোগ হতো। তারপর যখন ওর চাকরি হয় তখন ও আমাকে প্রপোজ করে এবং আমরা বিয়ে করিনি। তারপর উকিল তাদের দাম্পত্য জীবন জানতে চায়। অপু তখন জানায় আমাদের দাম্পত্য জীবন অনেক সুখময় ছিল, আমরা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি। ও আমার কাছে কখনোই কিছু লুকায় না। সত্যি বলতে ও একজন আদর্শ স্বামী এবং একজন আদর্শ বাবা। তারপর অপু উকিলের সাথে আলাপ করে এসে টেনশনে ছিল আর গাড়িতে তাদের পুরোনো দিনগুলোর কথা মনে করছিল, তাদের ভালো লাগা, একসাথে সময় কাটানো, তাদের ভালোবাসা এবং বিয়ের স্মৃতিগুলো কথা মনে করে সে ইমোশনাল হয়ে পড়ে। এরপর নিমু অপুকে তার বাড়ির সামনে নামিয়ে দেয়। অপু বাড়িতে এসে দেখতে পায় সেখানে রিতম এবং স্মিতা রয়েছে। রিতম হলো ঋষভের ছোট ভাই আর স্মিতা হলো রিতমের স্ত্রী। তারা ঋষভের এই খারাপ অবস্থা শুনেই চলে এসেছে। অপু তখন তাদের সাথে কিছুক্ষণ কথা বলে ফ্রেশ হতে চলে যায়। অপু তখন খুবই টেনশনে ছিল, কারণ সে যখন উকিলের সাথে দেখা করতে গিয়েছিল তখন উকিল তাকে গোধূলির সাথে দেখা করতে বলেছে। যেহেতু ঋষভের নামে এখনো পর্যন্ত কোনো আইনি কেস করা হয়নি, তাই ঋষভের কেসটি পার্সোনালি মিটমাট করাই বেটার। তখন জানায় হয়তো মেয়েটি অন্য কারোর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল, হয়তো এখন হয়তো বা তার কাছ থেকে পাত্তা না পেয়ে একজন সম্মানিত ব্যক্তিকে অসম্মান করতে চাচ্ছে। তাই অপু সেখানে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিল। এরপর অপু তার মেয়ে মিঠিকে আদর করে এবং তাকে বলে, তুমি আমাকে ফোন করে একটা শব্দের মানে জানতে চেয়েছিলে, এই শব্দটা আর কখনোই বলবে না। এইসব বলে সে অপুকে শুয়ে থাকতে বলে, কারণ মিঠিকে অপু সবসময় গল্প শুনিয়ে ঘুম পাড়াতো। এরপর সে রিতম এবং স্মিতাকে নিয়ে খাবার টেবিলে যায় আর খাওয়া দাওয়া শেষ করে। এরপর অপু মিঠিকে সুরানি দুরানির গল্প শুনিয়ে ঘুম পাড়াতে লাগে। কিন্তু ঋষভ ছিল ক্লস্ট্রোফোবিয়ার রোগী। এই রোগের আক্রান্ত ব্যক্তিরা আবদ্ধ অথবা ছোট রুম বা লিফটে অনেক বেশি ভয় পায় এবং তাদের খুবই কষ্ট হয়। তাই ঋষভেরও এই আবদ্ধ জেলখানায় থাকতে খুবই কষ্ট হচ্ছিল। পরের দিন অপু ঘুম থেকে উঠে হালকা কিছু খেয়ে নেয়। তারপর সে রেডি হয় হসপিটালে যাওয়ার জন্য। তখন তার সাথে রিতমও যেতে চায়, কিন্তু অপু জানায় তুমি সাথে গেলে হয়তো মেয়েটা অস্বস্তি বোধ করবে। তাই অপু একাই বাড়ি থেকে বের হয়। তারপর সে নিমু এবং সৌম্যকে নিয়ে হসপিটাল পর্যন্ত যায়। তারপর তাদেরকে বাইরে দাঁড় করিয়ে রেখে অপু একটা ফুলের ডালা নিয়ে ভিতরে ঢোকে। গোধূলি অপুকে দেখে চিনতে পারে আর জিজ্ঞেস করে, আপনাকে কি ঋষভ পাঠিয়েছে? তখন অপু জানায়, উনি তো তোমার স্যার হয়, তাহলে তুমি কেন ওনার নাম ধরে বলছো? তারপর অপু তাকে বলে, আমি জানি না তোমার এই বাচ্চাটা কার, যদি সে এই বাচ্চার দায়ভার না চায় তাহলে আমাকে বলো, আমি তোমাকে তোমার চিকিৎসার সব টাকা দেব, কিন্তু তুমি কেন ঋষভের বদনাম করছো? তখন গোধূলি জানায়, আমি বদনাম করছি না, এটা সত্যি আপনার বরেরই সন্তান ছিল। তখন অপু জানতে চায়, ছিল মানে? তখন গোধূলি বলে, আগে ছিল কিন্তু গতকাল মিসক্যারেজ হয়ে গিয়েছে। এটা শুনে অপু কিছুটা কষ্ট পায়। তারপর অপু বলে, যদি সত্যি তোমার সাথে ঋষভের কিছু থাকতো তাহলে অবশ্যই আমি জানতে পারতাম, অথবা তুমিও আমাকে বলতে পারতে, কারণ তুমি আমাকে বললেই আমাদের সংসার ভেঙে যেত, তাহলে তো ঋষভের শাস্তি হতো। তখন গোধূলি তাকে জানায়, আপনাদের সংসার ভাঙার বিন্দুমাত্র ইচ্ছা আমার ছিল না, আমি শুধু একটু মানসিক সাপোর্ট চেয়েছিলাম, কিন্তু ঋষভ আমাকে সেটাই দেয়নি। অপু তখন বলে, আচ্ছা আমি ধরে নিলাম তোমাদের মধ্যে সম্পর্ক ছিল, তাহলে তুমি ওর নামে মিটু কেস কেন দিলে? এইসব বলতে বলতে অপু রেগে যায়। গোধূলি জানায়, আপনার স্বামী আমাকে জোরপূর্বক কোনো প্রকার সুরক্ষা ছাড়াই রেপ করতো, বিষয়টা অপুর কাছে খারাপ লাগে, তাই
তাই সে এইসবের কিছুই বিশ্বাস করে না, কারণ সে জানতো ঋষভ কখনো এরকম খারাপ কাজ করতে পারে না, তাকে ফাঁসানো হচ্ছে। এরপর আমরা দেখি কিছু ছাত্রছাত্রী গোধূলিকে নিয়ে সমালোচনা করছে। তাদের মধ্যে একজন গোধূলিকে খুব কাছ থেকে চিনত। গোধূলি ছিল কলেজের মধ্যে অনেক বিউটিফুল এবং ফেমাস একজন। সে এক এক দিন এক এক ছেলের সাথে ঘোরাঘুরি করত, তাদের সাথে সময় কাটাতো, নানান রকম মাদকও সেবন করত, অনেকটা বখাটে স্বভাবের মেয়ে ছিল। এরপর অপু রাত্রেবেলা গোধূলিকে নিয়ে চিন্তা করে আর নিজের মিসক্যারেজের সময়টা মনে করে। মূলত একবার অপুরও বাচ্চা নষ্ট হয়ে গিয়েছিল, তাই সে মেয়েটির কষ্ট উপলব্ধি করতে পারে। আর সে যেহেতু মেয়েটির সাথে রাগারাগি করেছে, তাই সে গোধূলিকে সরি বলতে চায়। সেই জন্য সে পরের দিন আবারও হসপিটালে যায় আর গোধূলির সাথে দেখা করতে চায়। সেখানে গিয়ে জানতে পারে গোধূলির দুবার রাত্রে হার্ট অ্যাটাক হয়েছিল এবং আজ সকালেই মারা গেছে। এটা শুনে অপু অনেকটাই ইমোশনাল হয়ে পড়ে আর তাড়াতাড়ি সেই খবরটি উকিলকে জানায়। তখন উকিল অপুকে তার চেম্বারে ডাকে আর জানায় যদি মেয়েটির পরিবার এখন কেসটি চালিয়ে যায় তাহলে কেসটি অনেক বেশি জটিল হয়ে যাবে, আর যদি তারা কোনো পুলিশি কেস না করে তাহলে ঋষভ 4-5 দিনের মধ্যে জামিন পেয়ে যাবে। এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। তারপর অপু নিমুর সাথে দেখা করে এবং নিমুকে বলে ওই মেয়েটার কথা খুব মনে পড়ছে। গতকাল মেয়েটির সাথে দিব্যি কথা বললাম আর আজকে ওই মেয়েটা পৃথিবীতে নেই, কিন্তু কেন মেয়েটি ঋষভের নামে এত বড় অপরাধ দিল সেটাই আমি বুঝতে পারছি না। ঋষভের মতো একজন নীতিবান মানুষ সুরক্ষা ছাড়া জোরপূর্বক সম্পর্ক করবে, এটাও কি সম্ভব? যাই হোক, এইসব নিয়ে তখন সে খুবই টেনশনে ছিল। এরপর সে বাড়িতে এসে ঋষভের মা অর্থাৎ অপুর শাশুড়িকে জিজ্ঞাসা করে আচ্ছা ঋষভকে ছোটবেলায় কোনো কিছু নিয়ে জেদ করতো? তখন তার মা বলে সেরকম করতো না, তবে একবার ঋষভের বাবা কালী পুজোর দিন ঋষভকে একটা রকেট কিনে দিয়েছিল। আমরা সবাই ঋষভকে বোতল থেকে রকেটটিকে উড়াতে বলেছিলাম, কিন্তু ঋষভ সবার সাথে জোর করে সেটা হাত থেকে উড়িয়েছিল। আমরা তখন তাকে কিছুই বলতে পারিনি, কারণ ঋষভ আমাদেরকে বুঝিয়েছিল ও পারবে, ওটাও সেফ। এটা শুনে অপু বাজে কিছু চিন্তা করে। অপু ভাবতে থাকে ঋষভ কিভাবে গোধূলিকে রেপ করেছে। যাই হোক, তারপর সে বিষয়টিকে কাটিয়ে নেয়। এদিকে বুবাই আর মিঠি একসাথে খেলছিল। এই বুবাই ছিল রিতমের ছেলে। মিঠি তখন গল্প করতে করতে রেপ শব্দটি বলে। অপু তখন এটা শুনে অনেক বেশি রেগে যায় এবং মিঠিকে একটা থাপ্পড় দেয়। তখন সেখানে রুমকি এসে বিষয়টি সামলে নেয়। অপু তখন মন খারাপ করে ছাদে যেতেই তাকে উকিল ফোন করে আর জানায় মেয়েটির পরিবার কোনো প্রকার কেস করেনি, দহন করে সেখান থেকে চলে গিয়েছে, তাই আমরা যে কোনো সময় জামিন করিয়ে নিতে পারবো। এটা শুনে অপুর মনটা ভালো হয়ে যায় আর সে তার একমাত্র মেয়ে মিঠির কাছে সরি বলে আর জানায় রেপ শব্দটি খুবই খারাপ শব্দ, যেটা অনেক পেইনফুল এবং কষ্টকর জিনিস, তুমি আর কখনো এটি বলবে না। মিঠি তখন তাকে জানায় আচ্ছা মাম্মাম। পরের দিন অপু ঋষিকে জামিন করিয়ে আনে। ঋষভ বাড়িতে এসে সবার সাথে ঠিক মতো কথা বললেও অপুর সাথে তেমন কথা বলে না, কারণ অপু সমস্ত কাজ নিমু এবং সৌমকে নিয়ে করত। এই বিষয়টা ঋষভের তেমন একটা পছন্দ হয়নি। ঋষভ চাইতো না তাদের পারিবারিক ঝামেলার মধ্যে বাহিরের লোক জড়িত হোক। আর নিমু আর সৌম ভাবতে থাকে মেয়েটি কেন এতদিন ঋষভকে ফাঁসাতে চেয়েছিল। মেয়েটি যদি সত্যি তাকে ফাঁসাতে চাইতো তাহলে তো সে কোনো কিছু দাবি করত। এইসব নিয়ে তারা কিছুটা টেনশন করে। পরের দিন অপু ঋষভের কাছে মেয়েটির ব্যাপারে জানতে চায়। তখন ঋষভ কিছুটা মন খারাপ করে আর বলে কটা দিন জেলে ছিলাম, একদমই মন ভালো নেই, এসব নিয়ে পরে কথা বলবো। তখন অপু বলে এটা কিন্তু শুধু জেলের ব্যাপার না, গত কয়েকদিনে 2টো প্রাণও চলে গিয়েছে। এটা শুনে ঋষভ রেগে যায়। তুমি কি জানতে চাও বলো? গৌধূলির বিষয়টাই তো। একসময় গৌধূলি আমার ছাত্রী ছিল। মেয়েটি পড়াশোনায় অনেক মেধাবী ছিল, তবে চরিত্রের দিক থেকে একদমই বাজে। কলেজে ওর কয়টা বয়ফ্রেন্ড ছিল গুণে শেষ করা যাবে না। মফস্বল থেকে উঠে আসা একটা নষ্ট মেয়ে। যেহেতু ভালো ছাত্রী ছিল তাই আমরা তাকে তেমন কিছু বলতাম না। আর তুমি বললে 2টো প্রাণ চলে গেছে, আর একটাকে। তখন অপু জানায় ওর বেবি। এটা শুনে ঋষভ চমকে যায়, কারণ সে কখনোই এতটা গভীর ভাবে ভাবেনি যতটা গভীর ভাবে অপু ভাবে। যাই হোক, এরপর তারা সবকিছু সামলে নিয়ে মিথিকে ঘুম পাড়াতে চলে যায়। আর তখনই হঠাৎ নিমু তাকে ফোন করে। এতে ঋষভ অনেকটা বিরক্ত হয় এবং সে সেখান থেকে চলে যায়। তখন নিমু অপুর সাথে আগামীকাল দেখা করতে চায়। পরের দিন নিমু অপুকে গোধূলির ফেসবুক প্রোফাইল দেখায়। সেখানে গোধূলির একটা ছবিতে তার গলায় একটা লকেট ছিল যার অক্ষর ছিল আর। গোধূলির নামের কোথাও তো আর নেই, তাহলে এই আরটা কার? আর এটাই বুঝতে চায় নিমু। তখন অপু তাকে জানায় আমি ঋষভের
ঋষভের কাছে শুনেছি ওর নাকি অনেকগুলো বয়ফ্রেন্ড ছিল, হয়তো তাদের মধ্যে কেউ একজন। এরপর সে বাড়িতে চলে আসে আর সেই দিন রাতে সে তার ফোনে ফেসবুক অ্যাপটি ডাউনলোড করে আর তার সেই পুরনো অ্যাকাউন্টটি ওপেন করে। তারপর সেখানে ঋষভ চলে আসায় অপু ফোন রেখে শুয়ে পড়ে। পরের দিন ঋষভের কলেজ সেমিনারে একটি প্রোগ্রাম ছিল, সেখানে ঋষভকে বক্তব্য দিতে হবে, তাই ঋষভ আর অপু একসাথে কলেজে যাচ্ছিল। তখন প্রশান্ত ঋষভকে ফোন করে আর জানায় সত্যিপদের গ্রুপ তোদেরকে ওর সাসপেনশনের জন্য সাইন নিচ্ছে, তারা তোর বিরুদ্ধে সেক্সুয়াল হ্যারাসমেন্টের জন্য অভিযোগ রেখেছে। ঋষভ কথা বলার সময় সাউন্ড স্পিকারে রেখেছিল, তাই অপুও শুনে ফেলে এবং এতে দুজনেই খুব টেনশনে পড়ে যায়। যাই হোক, তারা আবারও কলেজে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। কলেজে অত্যন্ত সম্মানের সহিত ঋষভকে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ করা হয়। ঋষভ তার বক্তব্য শুরুতে গোধূলির আত্মার শান্তির জন্য 2 মিনিট নীরবতা পালন করে। এরপর সে তার সাথে ঘটে যাওয়া এতদিনের ঘটনাটা বলতে থাকে। তখন সবাই মনোযোগ দিয়ে তার বক্তব্য শুনছিল। বক্তব্য শেষে ঋষভ জানায়, যে কোনো পরিস্থিতি হোক আমি ওর শেষ সময় পাশে থাকতে পারিনি, তাই ওর স্মৃতির উদ্দেশ্যে এই ফুলটুকু রইল। বিষয়টা অপুর কাছে অনেকটা কৌতূহলী লাগে, কারণ বাড়িতে ঋষভ তাকে বলেছিল গোধূলি নাকি বখাটে মেয়ে ছিল, আর এখন সে কলেজে তাকেই এত সম্মান দিচ্ছে। যাই হোক, অপু এবার একটা কলেজ ছাত্রীর সাথে কথা বলে জানতে পারে গোধূলি খুবই ভালো একজন ছাত্রী ছিল, আজ তার কলেজে পেপার পড়ার কথা ছিল। এইসব কথা শুনে অপু কিছুটা অবাক হয় আর জানতে চায় গোধূলি তো একটা বখাটে মেয়ে ছিল। তখন পাশ থেকে অনুভব কথাটা শুনে উত্তর দেয়, সেটা বখাটে সংখ্যার ওপর নির্ভর করে। এরপর অপু বাড়িতে এসে অনুভবের ফেসবুক ঘাটাঘাটি করে। সেখানে সে দেখতে পারে গোধূলির সাথে অনুভবের খুব ভালো সম্পর্ক ছিল, তাদের একসাথে অনেক ছবিও রয়েছে। এইসব দেখে অপু ধারণা করে যে হয়তো অনুভবের সাথে গোধূলির সম্পর্কে ধারণা নেওয়া যাবে, তাই সে অনুভবকে মেসেজ করে তার নাম্বার চায়। তারপর রাতের বেলা অনুভব তাকে নাম্বার দেয়। তখন অপু তার সাথে আগামীকাল বিকেলে দেখা করতে চায়। অনুভবও তখন রাজি হয়ে যায়। তারপরের দিন যখন তারা বিকেল বেলা দেখা করে, তখন অপু অনুভবের কাছে গোধূলির ব্যাপারে জানতে পারে। অনুভব তাকে জানিয়েছিল সে তাকে ভালোবাসতো, কিন্তু ও আমাকে শুধু ভালোই বন্ধু ভাবতো। এখানে আমাদের সিন ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। একদিন অনুভব গোধূলিকে জিজ্ঞেস করে, আচ্ছা তুই তো আমাকে ভালোবাসিস না, তাহলে যাকে ভালোবাসিস তার সাথে কি ভালো আছিস? তখন গোধূলি জানায়, এভাবে বলছিস কেন, তোকেও তো আমি অনেক ভালোবাসি। মূলত গোধূলি কলেজের প্রায় ছেলেদের সাথে গভীরভাবে মিশতো, নেশাও করতো। এরপর অনুভব জিজ্ঞেস করে, আচ্ছা তোরা বিয়ে করছিস কবে? তখন গোধূলি জানায় সে বিবাহিত। এটা শুনে অনুভব বলে, এরকম অনিশ্চিত সম্পর্কে আছিস কেন? তখন গোধূলি বলে, তাকে ছাড়া থাকতে পারি না তাই। আর সব সম্পর্কে গিয়ে বিয়ে করতে হবে নাকি? এরপর হঠাৎ করে গোধূলি কলেজে আসা বন্ধ করে দেয়। ফোন দিলে ফোনও ধরে না। তারপর অনুভব তার বাড়িতে গিয়ে দেখে গোধূলি অনেক কান্না করছে। অনুভব তখন তার কাছে কারণ জানতে চায়। তখন গোধূলি বলে, ও এখন আমার কল আর রিসিভ করে না, আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। তখন অনুভব তার নাম জানতে চায়, কিন্তু গোধূলি জানায় না। এরপর কাহিনীটা আবার বর্তমানে চলে আসে। তখন অপু জানতে চায়, আচ্ছা তোমার কি মনে হয় তোমাদের স্যার কি এত জঘন্য কাজ করতে পারে? তখন অনুভব বলে, এটা বলতে পারছি না, তবে স্যার সবসময় মেয়েদেরকে তার প্রতি আকৃষ্ট করতে চাইতো। সে চাইতো মেয়েরা সবসময় তার আশেপাশে ঘোরাঘুরি করুক, খোলামেলা পোশাক পরুক। এইসব শুনে অপু খুবই কষ্ট পায় আর সেখান থেকে চলে আসে। তখন সৌম্য তাকে একটা ভয়েস নোট শোনায়, যেখানে প্রত্যুষা বসাক নামের একজন মেয়ে বলেছে, দিদি তুই এইভাবে চলে যেতে পারিস না। এখন কে আমাকে কলকাতায় পড়ার স্বপ্ন দেখাবে? আমাকে কে বই খাতা কিনে দেবে? দিদি আমি তোর সব কষ্ট বুঝতে পারতাম, তুই নিজের মধ্যে হাজারো কষ্ট লুকিয়ে রেখে আমাদের সাথে হাসতিস। ওদের কোনোদিনও ভালো হবে না, ওরা ওদের পাপের শাস্তি পাবেই পাবে। এটা শুনে অপু বুঝতে পারে এই মেয়েটি হয়তো আসল সত্যিটা জানে। তারপর তারা মেয়েটির প্রোফাইল থেকে তার ঠিকানা কালেক্ট করে। এরপর অপু সেখানে যেতে চায়, তাই নিমু আর সৌম্যকে সবকিছু রেডি করতে বলে। তারপর অপু বাড়িতে এসে জানায় তাকে বিষ্ণুপুর যেতে হবে কাপড় আনার জন্য। তখন তার শাশুড়ি জানায় সবে সব বাড়ি ফিরলো, তাই কয়েকটা দিন পর শাড়ি আনতে যেও। তখন অপু জানায় তাঁতিদের টাকা আটকে রয়েছে, এই জন্য যেতে হবে, আর এখন তো আপনারাও আছেন, তাই এই সময় ঘুরে আসা বেটার হবে, একদিনেরই তো ব্যাপার। এই বলে সে সবাইকে রাজি করিয়ে নেয়। এর পরের দিনই অপু নিমু আর সৌম্যকে নিয়ে মেদিনীপুর যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেখানে পৌঁছে তারা গোধূলির বাড়ি খুঁজে বের করে আর গোধূলির বাড়িতে যায়। গোধূলির পরিবারের কাছে গোধূলির সম্পর্কে জানতে চায়। গোধূলির মা বাবা অনেক আগেই মারা গিয়েছে, তারপর থেকে গোধূলি তার কাকা কাকির কাছে বড় হয়েছে। তারা জানায় গোধূলি ছোটবেলার থেকেই কিছুটা দুষ্টু প্রকৃতির ছিল, বাবা মার আদর না পেলে যেমনটা হয় আর কি, কিন্তু পড়াশোনায় ভালো ছিল, তাই কলকাতায় পাঠিয়েছিলাম। কিন্তু সেখানে গিয়ে নাকি
নাকি নেশা করতো, বিভিন্ন ছেলেদের সাথে মিশতো। তখন সৌম্য জানতে চায়, আচ্ছা আপনারা এই ঘটনার পর পুলিশে কেস করলেন না কেন? তখন গোধূলির কাকি জানায়, বিয়ের আগেই পেটে বাচ্চা, এইসব যদি সমাজের লোকেরা জানতো তাহলে আমাদের এক ঘরে করে দিত। আর আমারও তো একটা মেয়ে আছে, তার পড়াশোনা, বিয়ে এইসবের সমস্যা হতো, তাই আমরা এইসবে আর জড়াইনি, শুধুমাত্র দহন সম্পন্ন করে চলে এসেছি। তারপর অপু প্রত্যাশার কথা জিজ্ঞেস করে আর তার সাথে কথা বলতে চায়। এরপর তারা প্রত্যাশাকে তার দিদির প্রেমিকের কথা জিজ্ঞেস করে। তখন প্রত্যাশা বলে, আমাকে কোনোদিনও দিদি তার বয়ফ্রেন্ডের নাম বলেনি, তবে দিদি যখন গ্রামে এসেছিল তখন তার সাথে একজন মধ্যবয়স্ক লোক দেখা করতে এসেছিল। আমি সেদিন স্কুল থেকে বাড়ি ফিরছিলাম, তখন দেখি লোকটি দিদির সাথে জোর করে মিশতে চাচ্ছে, কিন্তু দিদি বলে, আমি তো তোমাকে বিয়ে করতে চাইনি, সংসারও চাইনি, শুধু একটু মানসিক সাপোর্ট চেয়েছিলাম। সবার সামনে দেখা হলে পাশ দিয়ে এমন ভাবে হেঁটে চলে যাও যেন আমি কেউ না, তাহলে এখন কেন এত ভালোবাসা? কিন্তু সেই লোকটি দিদির কোনো কথায় কান না দিয়ে তার সাথে জোরপূর্বক সম্পর্ক করে। এরপর সেদিন তাদের মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে যায়, তারা আবারও কলকাতায় চলে যায়। কিন্তু তারপর থেকে দিদি যখনই বাড়ি আসতো তখনই তাদের মধ্যে ঝগড়া হতো। দিদি তখন তাকে অনেক ভালোবাসতো, তাই দিদি তাকে ফোন কলে বলেছিল স্বীকৃতি চায় না, সংসার চায় না, তবে একটা সম্পর্ক তো, কিন্তু তুমি তো আমাকে কখনো সেটা অনুভব করতে দাও না, সেফটির জন্য তুমি প্রোটেকশনও ব্যবহার করো না, আবার তোমার একটা ছবিও আপলোড করতে পারি না, তাহলে এটা আবার কিসের ভালোবাসা? কিন্তু সেই লোকটি এইসব শুনে দিদির সাথে ঝগড়া করতো, তাকে ইগনোরও করতো। এরপর যখন দিদি কলকাতায় আসে তখন আমাদের কলও রিসিভ করতো না, শুধু মেসেজ করে বলতো পরে কল করছি। দিদি তখন খুবই কষ্ট পাচ্ছিল। তখন অপু জিজ্ঞেস করে, তোমার দিদির অনেকগুলো বয়ফ্রেন্ড ছিল তাই না? তখন প্রত্যাশা বলে, না তো, বন্ধু ছিল অনেক, কিন্তু দিদি শুধু লোকটাকেই ভালোবাসতো। তখন সৌম্য বলে, ছবি দেখালে কি তুমি চিনতে পারবে? তখন প্রত্যাশা জানায়, হ্যাঁ চিনতে পারবো। তখন অপু তাকে ঋষভের ছবি দেখায়, তখন সে জানায়, হ্যাঁ এই লোকটাই। এটা শুনে অপুর পুরো পৃথিবী অন্ধকার হয়ে যায়। তার 7 বছরের সংসার, ঋষভের প্রতি সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা সবই ধূলিসাৎ হয়ে যায়। সে কান্নায় ভেঙে পড়ে। আর এদিকে প্রশান্ত ঋষভকে ফোন করে জানায়, তোর সাসপেনশনের জন্য ওরা যে সই জোগাড় করেছিল সেখানে মাত্র 9 সই জোগাড় করতে পেরেছে, আর এখানে কোনো তেমন জোরালো সই নেই। তখন ঋষভ বলে, তাহলে ওরা আমাকে কোনো ক্ষতি করতে পারবে না। অন্যদিকে অপু সেখান থেকে সরাসরি উকিলের কাছে যায় এবং উকিলকে গিয়ে জানায়, আপনি খুব শীঘ্রই একটি ডিভোর্স নোটিশ তৈরি করে ঋষভের কাছে পাঠান। তখন উকিল অবাক হয় আর বলে, আপনি তো তাকে অনেক বেশি ভালোবাসেন, তাহলে হঠাৎ কেন এরকম সিদ্ধান্ত নিচ্ছেন? তখন নিমু বলে, একটু ভেবে সিদ্ধান্ত নে, তোর 7 বছরের সংসার এবং একটি মেয়েও রয়েছে। তখন অপু বলে, এটা যদি পরক্রিয়া সম্পর্ক হতো তাহলে আমি ভাবতাম, কিন্তু না, এটা জোরপূর্বক শারীরিক সম্পর্ক। অপু আরো বলে, হয়তো আমি ঋষভের ওপর নির্ভরশীল, ওকে ছাড়া আমার থাকতে বড্ড কষ্ট হবে, তাই বলে জেনে শুনে এরকম মানুষের সাথে থাকা অসম্ভব। এইসব শুনে উকিলও রাজি হয়। এরপর অপু বাড়িতে আসে। এরপর ঋষভ বলে, আমি গিজারটা অন করে দিচ্ছি, তুমি স্নান করে নাও। তখন অপু বলে, স্নান কি সবকিছু ধুয়ে দিতে পারবে? ঋষভ বলে, তখন বিষ্ণুপুর থেকে কি তোমার কাব্যিকতা পেয়েছে? তখন অপু বলে, কবিতা, কাব্য, ছাত্রীদের মুগ্ধতা, সেই সব তো তোমার কাজ। এইসব শুনে অপুর শাশুড়িমা বলে, এসব তর্ক করা বাদ দাও, জানো অপু, আজ ঋষভ অনেক সুন্দর সরোদ বাজাচ্ছিল, তুমি থাকলে অনেক সুন্দর হতো। অপু তখন বলে, আপনার মনে আছে ঠিক কি মা, রোম যখন পড়ছিল তখন নীরু বেহালা বাজাচ্ছিল। এসব বলে কাঁদতে কাঁদতে অপু স্নান করতে চলে যায়, কিন্তু ঋষভ এসবের কিছুই বুঝতে পারে না। তখন ঋষভকে প্রশান্ত কল করে এবং জানায়, এখন হয়তো তোর বাচ্চাটা মুশকিল হয়ে পড়বে, কারণ সাসপেনশনের জন্য যে সই জোগাড় করা হচ্ছিল সেখানে একটা জোরালো সই পড়েছে। তখন ঋষভ বলে, কে সই করেছে? তখন প্রশান্ত জানায়, অপু। মূলত অপু উকিলের সাথে দেখা করে কলেজে যায় আর ঋষভের বিরুদ্ধে সই করে। আর এখন অপু স্নান শেষ করে নিজের প্রেগনেন্সি টেস্ট করে আর ফলাফল পজিটিভ পায়। তখন অপুর পেটেও ঋষভের সন্তান। সে এখন কি করবে? হয়তো ঋষভকে ছেড়ে দিলে এই সন্তান পিতৃ পরিচয় ছাড়াই বড় করতে হবে, আর এইদিকে ঋষভী বা অপুকে ছাড়া কিভাবে থাকবে? এরকমই একটা রহস্যের বেড়া জালে শেষ হয়ে যায় এই সিরিজেরই সিজন 1। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো মুভি এক্সপ্লেনিং ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।